বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগার রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলো, তখন যে দৃশ্যপট তৈরি হয়েছিল তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন, সব জায়গায় রাতারাতি পট পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকে নীরবে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যেও প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত এবং দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সরকারের পুরোটা সময় জুড়ে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটলেও তিনি তার পদে বহাল তবিয়তেই থেকে যান। আর এই টিকে থাকার চূড়ান্ত ফল হিসেবে তিনি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। একটি গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি টিকে গেলেন? কার ইশারায় বা কাদের শক্তিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সেই চরম বৈরী পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন? এই রহস্যের জট মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই খুলেছেন। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার এই চরম দুঃসময়ে অন্য কেউ নয়, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জোর চেষ্টা চলছিল, তখন বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই খাঁটি আওয়ামী লীগারকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করল, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে। মূলত এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার এক নিখুঁত কৌশল থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটি আসে 2024 সালের 19শে অক্টোবর। ঢাকার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ করেই বলে বসেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এই একটি মন্তব্য বারুদ রূপে দেশলাইয়ের কাঠির মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী অন্যান্য সংগঠনগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি মন্তব্য করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়। 22শে অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24, 36 জুলাই পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাতের বেলা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাষ্ট্রপতির পদ টলটলায়মান হয়ে পড়ে। ঠিক এই চরম সংকটের মুহূর্তেই দৃশ্যপটে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিএনপি। 23শে অক্টোবর অর্থাৎ বঙ্গভবন ঘেরাওয়ের ঠিক পরের দিন বিএনপির 3 জন সিনিয়র নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সেখান থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দেন যে দেশে যাতে নতুন করে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। একই দিনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ আরও এক ধাপ এগিয়ে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং এর ফলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি। রাজপথের বিপ্লবীরা যখন রাষ্ট্রপতির অপসারণ চাইছিলেন, তখন অভিজ্ঞ রাজনীতিকরা দেখছিলেন ভিন্ন এক বিপদ। স্পিকার আগেই পদত্যাগ করেছেন, ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী শূন্যস্থান পূরণের কোনো বৈধ উপায় ছিল না। এই সুযোগে একটি অসাংবিধানিক সরকার বা দীর্ঘমেয়াদী শাসন চেপে বসার সমূহ সম্ভাবনা ছিল, যা বিএনপির দ্রুত নির্বাচনের যে দাবি তাকে চিরতরে গলা টিপে হত্যা করতে পারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল একেবারে শীতল। শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বা চুক্তির বিষয়ে জানানো সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়া এবং বিদেশের মিশনগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি নিজে। এই তীব্র মানসিক চাপ এবং প্রশাসনিক বয়কটের মুখে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন প্রায় কোণঠাসা, তখন বিএনপির উচ্চ পদে আসীন নেতারা তাকে গোপনে ও প্রকাশ্যে আশ্বস্ত করেন। গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণের চূড়ান্ত ছক কষছে, তখন বিএনপির এই অনড় অবস্থানের কারণেই সরকার পিছু হটতে বাধ্য হয়। সরকার বুঝতে পারে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির সমর্থন ছাড়া এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপির এই রাজনৈতিক কৌশলের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অটল সমর্থন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনে টিকিয়ে রাখার ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছিল। কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন যে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়েছিল। তাকে আশ্বস্ত করে বলা হয়েছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। একদিকে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সমর্থন, অন্যদিকে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের রাজনৈতিক ঢাল, এই দুইয়ের মেলবন্ধনেই ব্যর্থ হয়ে যায় তাকে অপসারণের সমস্ত দেশি বিদেশি এবং অভ্যন্তরীণ উদ্যোগ। বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা মিলে যে শক্ত প্রাচীর তুলে ধরেছিল, তার সামনে বিপ্লবীদের আবেগ আর অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা ধোপে টেকেনি। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা। রাজনৈতিকভাবে চরম বৈরী এবং আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মীকে রক্ষা করার এই সিদ্ধান্ত কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে নেওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারেক রহমান আবেগ সরিয়ে রেখে চরম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তারেক রহমানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। তারেক রহমান খুব ভালো করেই জানতেন যে যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। নির্বাচন চলে যাবে অনিশ্চয়তার অতল গহ্বরে। তাই সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি মূলত নিজেদের নির্বাচনী রাস্তাই পরিষ্কার রেখেছিল। আজ 2026 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন বিএনপির সেই দিনের সিদ্ধান্তের আসল লাভ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। আবেগের বশবর্তী হয়ে যদি তারা সেদিন বিপ্লবীদের সাথে গলা মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ চাইত, তবে হয়তো আজ তাদের ক্ষমতায় বসা হতো না। উল্টো কোনো এক অসীম সাংবিধানিক সংকটের গোলকধাঁধায় ঘুরপাক খেত দেশের রাজনীতি। রাষ্ট্রপতির পদটিকে তারা একটি সাংবিধানিক খুঁটি হিসেবে ব্যবহার করেছিল, যাতে অন্তর্বর্তী সরকার সেই খুঁটি উপড়ে ফেলে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্র মেরামত বা দীর্ঘস্থায়ী ক্ষমতার নকশা বাস্তবায়ন করতে না পারে।
শেখ হাসিনার পতনের পর বিএনপি একটাই জিনিস চেয়েছিল, তাড়াতাড়ি নির্বাচন। আর সেই নির্বাচন নিশ্চিত করার জন্যই তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো একজন খাঁটি আওয়ামী লীগারকে বুকে আগলে রেখেছিল। শেষ পর্যন্ত বিএনপির সেই মারপ্যাঁচই সফল হয়েছে। নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। সেই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে ছাড়ল বিএনপি।